সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি মুসাম্মদ শিউলি আক্তার তোমাদের মাঝে আবারও চলে এসেছি এবং রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে বোর্ডে একটি লেখা দেখতে পাচ্ছি। কি লেখা আছে? পদাশ্রিত নির্দেশক। এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কি পড়তে যাচ্ছি। হ্যাঁ, আমরা পড়তে যাচ্ছি নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয়, পদাশ্রিত নির্দেশক। এখন এটা পড়তে গিয়ে আমাদের প্রথমত জানতে হবে পদাশ্রিত নির্দেশক কি বা কাকে বলে। আমরা অনেকে এটাকে বলে থাকি ইংলিশে আর্টিকেল। আসলে এটা সরাসরি ইংলিশে যে আর্টিকেলটা আছে ওরকম আর্টিকেল না। যেমন ইংরেজিতে আর্টিকেলকে আমরা কয় ভাগে ভাগ করেছি? দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। দেখো, ডেফিনিট আর্টিকেল কি বলছিলাম, ইংলিশে আর্টিকেলকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। এই ডেফিনিট আর্টিকেলে কিন্তু একটা শব্দ আছে। কি সেই শব্দটা? হ্যাঁ, শব্দটা হচ্ছে দি বা দা। এই ডেফিনিট আর্টিকেলের এই দা বাংলায় পদাশ্রিত নির্দেশককেই বোঝানো হয়। তাহলে আমরা কি বুঝতে পারছি? এখানে ডেফিনিট আর্টিকেল যে কাজটা করে, বাংলায় পদাশ্রিত নির্দেশকটাও মূল শব্দের পরে বসে সেই একই কাজ করে থাকে। তাহলে আমরা এখন কি জানতে পারছি? পদাশ্রিত নির্দেশক কি? মূল শব্দের পরে যে অতিরিক্ত অংশটা যুক্ত হচ্ছে সেটাই হচ্ছে কি পদাশ্রিত নির্দেশক। দেখো, যেমন আমি যদি একটা শব্দ বলি, তার আগে বলি পদাশ্রিত নির্দেশক। আচ্ছা, এই দা কি করে? নির্দিষ্ট করে নাকি অনির্দিষ্ট করে? হ্যাঁ, নির্দিষ্ট করে। তাহলে আমরা এখন কি বলবো? পদাশ্রিত নির্দেশক কোনো একটা শব্দের পরে বসে সেটাকে কি করে দেয়? নির্দিষ্ট করে দেয়। যেমন আমি একটা শব্দ বলছি, বই। এটা কি নির্দিষ্ট করছে নাকি অনির্দিষ্ট করছে? অনির্দিষ্ট করছে। আচ্ছা, যদি এখন আমি বইয়ের সাথে কিছু একটা যুক্ত করি, কি করেছি? টি। তাহলে কি হলো এখন? বইটি। তাহলে কি এখন নির্দিষ্ট করছে? হ্যাঁ। তাহলে বই এখানে কি মূল শব্দ, টি হচ্ছে কি অতিরিক্ত শব্দ। তাহলে কি বোঝানো হচ্ছে? মূল শব্দের পরে যে অতিরিক্ত অংশটি যুক্ত হচ্ছে সেটাই হচ্ছে বাংলায় পদাশ্রিত নির্দেশক। এখন আমরা কি বুঝতে পারছি? ওকে, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, তোমরা এটা খাতায় লিখে নিতে পারো। প্রশ্নটা হচ্ছে টি এর ব্যাকরণিক নাম কি? কি হতে পারে? বা এখান থেকে প্রশ্নটা এরকমও আসতে পারে, টি এর ব্যাকরণিক পরিচয় কি? তাহলে আমরা কি বলবো? অবশ্যই টি এর ব্যাকরণিক পরিচয়ে পদাশ্রিত নির্দেশক। এটা কিন্তু বহু নির্বাচনীতে আসে, এমসিকিউ একটা প্রশ্ন। তাহলে আমরা এখান থেকে পদাশ্রিত নির্দেশক থেকে 5 থেকে 6টি প্রশ্ন আমরা আলোচনা করব। এই 5 থেকে 6টি প্রশ্নই সবসময় পরীক্ষায় আসে। এর বাইরে পদাশ্রিত নির্দেশক থেকে খুব একটা প্রশ্ন আসতে আমরা দেখি না। তো আমরা 1 নম্বর বিষয়টি আলোচনা করে ফেলেছি। কি হয়েছে? মূল শব্দের পরে যে টি টা যুক্ত হচ্ছে সেটাই হচ্ছে, এবং সেটাকে নির্দিষ্ট করে দিচ্ছে, সেটাই হচ্ছে পদাশ্রিত নির্দেশক। এটা ছিল 1 নম্বর। এখন আমরা 2 নম্বরে আসি।
এমন একটি শব্দ আছে, সেই শব্দটার পরে অতিরিক্ত অংশ যুক্ত হবে, কিন্তু সেটাকে নির্দিষ্ট করবেন। সেই শব্দটা কি? আমরা অনেক সংখ্যাবাচক শব্দ জানি। সংখ্যাবাচক শব্দ কোনগুলো? 1, 2, 3, 4, 5, 6, 7 ইত্যাদি। তো এক কি একটি সংখ্যাবাচক শব্দ। মনে রাখতে হবে, এক এমন একটি সংখ্যাবাচক শব্দ, সেই শব্দটার পরে যে অতিরিক্ত অংশ আমরা যুক্ত করছি, যুক্ত করার পরে কি হয়েছে? একটি। এটাই শুধু ব্যতিক্রম। এক একটি সংখ্যাবাচক শব্দ, সেটার পরে টি যুক্ত হওয়ার পরেও কিন্তু কি হবে না, সেটাকে নির্দিষ্ট করবে না। এছাড়া যত সংখ্যা আছে, 2টি, 5টি, 7টি, 100টি, 500টি, 1000টি, সবগুলোকে নির্দিষ্ট করবে। শুধু এক একটি সংখ্যাবাচক শব্দ, সেটা কি হবে? অতিরিক্ত অংশ যুক্ত হওয়ার পরেও সেটাকে নির্দিষ্ট করবে না। আচ্ছা, এবার আসি আমরা 3 নম্বর প্রশ্ন। দেখো, এখানেও এটা একটু ব্যতিক্রম। আমি আগেই বলেছি, পদাশ্রিত নির্দেশকের 5 থেকে 6টি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি এই 5 থেকে 6টি পয়েন্টসগুলো মনে করে রাখি, তাহলে আমাদের পদাশ্রিত নির্দেশক থেকে যে প্রশ্নই আসুক না কেন, আমাদের কোনো সমস্যা হবে না। আমরা বলেছি এক একটি ব্যতিক্রম সংখ্যাবাচক শব্দ। ঠিক, আমরা কি বলছিলাম? যে মূল শব্দের পরে অতিরিক্ত অংশ যুক্ত হবে এবং সেটাই হবে পদাশ্রিত নির্দেশক। কিন্তু ব্যতিক্রম দেখো, এমন একটি শব্দ আছে যেটা মূল শব্দের আগে বসে সেটাকে কি করছে? নির্দিষ্ট করে দিচ্ছে। সেটা হচ্ছে কি? গোটা। এটা এমন একটি শব্দ যেটা কি হচ্ছে? মূল শব্দের আগে ব্যবহৃত হচ্ছে। গোটা 2। দেখো, আমরা যদি এখানে এক বা বই আমরা যদি বলি, 2 হচ্ছে মূল শব্দ, 2 এর সাথে আমরা টি যুক্ত করতে পারি, টা যুক্ত করতে পারি। কিন্তু এখানে কি হয়েছে? গোটাটা হয়েছে মূল শব্দ আর 2 হয়েছে অতিরিক্ত শব্দ। তাহলে এখানে কি ব্যতিক্রমটা কি? খেয়াল করতে হবে। 2 এর আগে গোটাটা আমরা লিখেছি। যেমন আমি এখানে একটা উদাহরণ দিতে পারি। গোটা 2 কমলা এনো। তাহলে কি হবে? দেখো, এটা এমন একটি ব্যতিক্রম শব্দ যে সেটা মূল শব্দের আগে বসছে এবং মূল শব্দের আগে বসে সেটাকে কি করছে? নির্দিষ্ট করে দিচ্ছে। তাহলে আমরা আগেই বলেছিলাম, মূল শব্দের পরে কিন্তু পদাশ্রিত নির্দেশক বসে। আর এখানে শুধু ব্যতিক্রম যে মূল শব্দের আগে বসেছে, সেটা কি? গোটা। এই গোটা শব্দটা সবসময় কি হচ্ছে? মূল শব্দের আগে বসে পদাশ্রিত নির্দেশক হচ্ছে। এবার আমরা আসি 4 নম্বরে। এমন কিছু কিছু পদাশ্রিত নির্দেশক আছে যেগুলোর আগে কি হয়? সেই জিনিসগুলোর ক্ষেত্রে কি হয়? দেখো, টাক, টুক এগুলো যুক্ত হয়ে পদাশ্রিত নির্দেশক হয়। যেমন সেটা কি? তরল। তাহলে আমরা লিখে নিতে পারি, তরল জাতীয় দ্রব্য ক্ষেত্রে কিছু শব্দ ব্যবহৃত হয়। সেটা হচ্ছে কি? টাক, টুকু, টুকুম, ঠিক আছে, ইত্যাদি। টু ইত্যাদি, ঠিক আছে। তাহলে তরল জাতীয় দ্রব্য ক্ষেত্রে কি কি ব্যবহৃত হচ্ছে? টাক, টুকু, টুকুন, টুক ইত্যাদি। আমরা একটু উদাহরণ দিতে পারি। দুধ টুকু খেয়ে গেল। তাহলে কি হচ্ছে?
দুধ কি তরল জাতীয় দ্রব্য, তো সেটার সাথে আমরা কি যুক্ত করেছি দেখো, টুকু। আমরা এখানে বলেছিলাম কিছু পদাশ্রিত নির্দেশক থাকবে, সেটা কি তরল জাতীয়, আর সেটার সাথে যুক্ত হবে টাক, টুকু, টুকু ইত্যাদি। তাহলে আমরা বুঝতেই পারছি দুধ টুকু খেয়ে ফেলো, এখানে এই যে টুকুটা হচ্ছে কি পদাশ্রিত নির্দেশক। আমরা এখন যাব 5 নম্বরে। এমন কিছু পদাশ্রিত নির্দেশক আছে সেগুলো কোথায় ব্যবহৃত হয়? নির্দেশক সর্বনামের পরে। দেখো এখন আমাদেরকে বুঝতে হবে নির্দেশক সর্বনামটা কি। নির্দেশক সর্বনামটা হচ্ছে, নির্দেশক সর্বনাম কি করে, ওই সমস্ত দিকগুলোকে নির্দেশ করে দেয়। নির্দেশক সর্বনাম সেটা কি, নির্দেশক সর্বনামগুলো কি, মানে মানে এটাকে নির্দিষ্ট করে দেয়া নির্দেশক সর্বনাম। দেখো যেমন এ, ওই, ও ইত্যাদি, এই, ঠিক আছে। যেমন নির্দেশক সর্বনাম সেটাকে মানে দিক নির্দেশ করে দেয়। যেমন আমি বলি আমাকে এটি না ওটি দাও, ঠিক আছে, এটি না আমাকে ওটি দাও, এই যে ওটি এটাই হচ্ছে নির্দেশক সর্বনাম এবং এটা এখানে পদাশ্রিত নির্দেশক। তাহলে আমরা কি বুঝতে পারছি, কিছু পদাশ্রিত নির্দেশক আছে যেগুলো নির্দেশক সর্বনামের পরে বসে। তাহলে নির্দেশক সর্বনাম কোনটা এখানে, ও, বুঝতে পারছি। এরপরে দেখো এবং এটাকে নির্দিষ্ট করে দিচ্ছে, উপর থেকে একটু মুছে দিই। এখন আমরা আসব 6 নম্বরে, এটা খুবই ইম্পর্টেন্ট। 3টা পদাশ্রিত নির্দেশক আছে যেটা 3টা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। সেটা কি, আমরা সেটাকে দিতে পারি তা, কেতা, পাঠ। দেখো তা, কেতা, পাঠ আমরা কি দিয়েছি এখানে, তা। এই তা কোথায় ব্যবহৃত হয়, তা ব্যবহৃত হয় কোথায়, কাগজের ক্ষেত্রে। যেমন আমরা বলে থাকি আমাকে একটা কাগজ দাও, না এটা হবে না, আমরা একটা কাগজ দাও, মানে তা ব্যবহৃত হবে কাগজের ক্ষেত্রে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখতে হবে, তোমরা খাতায় লিখে নিতে পারো। কেতা, কেতা হচ্ছে জমির ক্ষেত্রে ব্যবহৃত হয়। কেতা হচ্ছে খণ্ড খণ্ড জমি, যেমন আমার 1 খণ্ড 2 খণ্ড বা 10 খণ্ড জমি আছে। এখন এটা যদি বলি এটা শুনতে ভালো লাগে না, সেজন্য আমরা কি বলবো, 10 খণ্ড জমি, সেটাকে একত্র করে যদি আমরা বলি কি হবে, কেতা। তাহলে আমরা লিখতে পারি 10 কেতা জমি আছে। তাহলে কেতা কোথায় ব্যবহৃত হচ্ছে, জমির ক্ষেত্রে। কোথায় ব্যবহৃত হবে, জমির ক্ষেত্রে। পাটি, পাটি কোথায় ব্যবহৃত হবে, দেখো এটা হচ্ছে জোড়া, দুটির জোড়া বোঝানোর ক্ষেত্রে পাটি ব্যবহৃত হয়। যেমন আমার এক জোড়া জুতো ছিঁড়ে গিয়েছে, আমরা কখনোই বলি না যে আমার একটা জুতো ছিঁড়ে গিয়েছে। তো পাটি আমরা কোথায় ব্যবহৃত করব, জোড়া বোঝাতে, নির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা পাটি ব্যবহার করে থাকি। তাহলে এটা ছিল পদাশ্রিত নির্দেশকের 3টা ভিন্ন ভিন্ন ক্ষেত্র। আমরা আরো একটা যদি দেখি, কিছু কিছু সর্বনাম আছে যেগুলো মূল শব্দের পরে বসে শব্দের অর্থটাকে নির্দিষ্টও করে না আবার অনির্দিষ্টও করে না। সেটা কি হতে পারে, কিছু শব্দ আছে যেটা মূল শব্দের পরে বসে
বসার পরে শব্দের অর্থটাকে নির্দিষ্টও করে না, আবার অনির্দিষ্টও করে না। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি। সারাটা সকাল তোমার জন্য বসে আছে। সারাটা সকাল তোমার জন্য বসে আছে। দেখো এখানে তা যুক্ত হয়েছে, তাই না? আমি বলেছি মূল শব্দের পরে অতিরিক্ত অংশ যুক্ত হবে, যুক্ত হওয়ার পরে শব্দের অর্থটাকে নির্দিষ্টও করবে না, অনির্দিষ্টও করবে না। আমি যেমন এখানে লিখেছি সারাটা সকাল তোমার জন্য বসে আছি বা তোমার আশায় বসে আছি। তো এটা সারাটা শুধু সম্পূর্ণ সকালটাকে কিন্তু বোঝানো হয়েছে। আমি যদি এরকম লিখতাম সারা সকাল তোমার জন্য বসে আছি, তাহলেও কিন্তু সম্পূর্ণ সকালটাকে বোঝানো হতো। তার মানে এখানে সারাটা দেওয়ার পরেও সকালটাকেই বোঝানো হচ্ছে, শুধু সারা দেওয়ার পরেও কিন্তু সকালটাকেও বোঝানো হচ্ছে। তার মানে এখানে নির্দিষ্ট বা অনির্দিষ্ট শব্দের কোনোটাকে কিন্তু এভাবে বোঝানো হচ্ছে না যে সকালের কোন অংশটা আমি বসে আছি। তো এই ছিল পদাশ্রিত নির্দেশকের মূল বিষয়গুলো। আমি আগেই বলেছিলাম 5 থেকে 6টি, এখানে 7টি হয়ে গিয়েছে পদাশ্রিত নির্দেশক। এই প্রশ্নগুলো তোমাদের এখান থেকে আসবে। আমরা যদি এই 6 থেকে 7টি প্রশ্ন বা টপিকস বা বহু নির্বাচনী পড়ি ভালো করে, তাহলে আমাদের আর কোনোভাবে সমস্যা হবে না। এবং পদাশ্রিত নির্দেশক থেকে কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন একটা অবশ্যই থাকবে। তো আমি আশা করছি তোমরা সবাই খাতায় লিখে নিয়েছো এবং বাসায় এটা খুব বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তো আজকে আমরা বাড়ির কাজ কি করছি, আমরা সবাই একটু লিখে নিব বাড়ির কাজটা। পদাশ্রিত নির্দেশকের 6টি নিয়ম শেখা। সবাই পর্যন্ত ভালো থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।